আমি কি করব তা তুমি এখনো ভাবতেও পারছো না শিবানী। আজকে তুমি আমার যা রূপ দেখবে মা মঙ্গলচণ্ডীর দিব্যি, এই রূপ তুমি জীবনে আগে কখনো দেখোনি। মা দুর্গা যেমন সমস্ত দেবতাদের শক্তি অঙ্গে ধারণ করে মহিষাসুরের সঙ্গে যুদ্ধে নামতেন, তুমি এতদিন ধরে যে অন্যায় করেছো আমার সাথে, আমার পরিবারের সাথে, সেই সমস্ত রাগ ঘেন্না আক্রোশ তিলে তিলে আমি আমার সর্বাঙ্গে ধারণ করেছি। আজকে আমার শক্তির সামনে তুমি মাথা তুলে দাঁড়াতেই পারবে না। আমি আজ তোমার সেই প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ নেব। আমার এই শক্তি একজন মায়ের শক্তি। একটা হাত মুলো হয়ে গেছে, ওই এক হাত দিয়ে কি যুদ্ধ যুদ্ধ খেলবি নাকি? এই জন্য বলে শালি তুই টিটিভি, তোর বুদ্ধি হাঁটুতে আছে। যাকে নিজে থেকে যখন এসে গেছিস খুব ভালো হয়েছে, কিন্তু এসেছিস বেরোতে তো আর পারবি না, তাই না? আর বেশি বুকুনি মারার আগে না ওই নদীটাই আমি নামিয়ে কি ভেবেছিলি তুই আমি খালি হাতে এসেছি? আমি সন্তানের মা শিবানী। সন্তানকে লালন পালন করতে যেমন ঝিনুক বাটি হাতে তুলে নিতে পারি, তেমন সন্তানকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলতে পারি। আমার মেয়ের জীবনের 7টা বছর কেড়ে নিয়েছিস তুই, আজ তার হিসেব তো তোকে দিতেই হবে। চেষ্টা করবে না, তাহলে কিন্তু এখানে শেষ করবে। হারামজাদি, পুলিশ এনেছিস? পুলিশ? কি ভেবেছিলে তুমি শিবানী? বারবার তুমি খুবু হয়ে এসে ধান খেয়ে চলে যাবে? আজ তুমি আমায় শিকার করতে গিয়ে নিজেই শিকার হয়ে গেছো শিবানী। আমার হাতে কাটারি ছিল, চাইলেই তোমাকে আমি 2 টুকরো করে ফেলতে পারতাম। কেন করিনি জানো? তাহলে তোমার আর আমার মধ্যে কোনো ফারাকই থাকে না। তুমি অপরাধ করতে হাতে অস্ত্র নাও, আর আমি অপরাধ দমন করতে। এবার যাও শিবানী, বাকি জীবনটা তোমার জেলেই কাটাও। অফিসার, আমার স্বামীকে খবর দিয়েছে? হ্যাঁ ম্যাডাম, ওনাকে জানানো হয়েছে। পুতুল, তুমি কেন আমাকে চিন্তায় ফেলো? হ্যাঁ, একা কেন চলে এলে? আজ আমি যদি না আসতাম তাহলে এবারেও যে শিবানী পালিয়ে যেত। অনেক বছরও পালিয়ে বেঁচেছে, এবার যাকে শাস্তিটা দিতেই হতো আমায়। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছো? দেখতে পাচ্ছ না তুমি হাঁপাচ্ছ? কি হলো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? নিয়ে যাও ওকে। আরে সালে পুতুল টিটিপি, কি ভেবেছিস হাজতের মধ্যে আমাকে রাখলে আমার খেল খতম হয়ে যাবে? হ্যাঁ, ভুল জানিস, ভুল। আমার ক্ষমতা এখনো তুই জানিস না বে, আমার একদম ক্ষমতা জানিস না। তুই যদি মা দুর্গা হস না, আমি হচ্ছি রক্তবীজ অসুর। আমার একটা হাত কাটবি, 10টা হাত গজাবে আমার। আমি আবার ফিরে আসবো, কোনো জেল হাজত নেই সালি আমাকে আটকে রাখবে। আমি আবার ফিরে আসবো, ফিরে এসে না বংশচ্যুত আমি একদম শেষ করে দেবো। একটা কথা বললে মেরে বুক ভেঙে দেবো একদম। আগে তুমি জেল থেকে বেরো, তারপর দেখা যাবে। তোমার উপর যা চার্জ আছে তাতে তোমার যাবজ্জীবন কারাদণ্ড হবে, বুঝতে পেরেছো? কিচ্ছু করতে পারবি না, ও রামজাদা, কিচ্ছু পারবি না। আমি আবার ফিরে আসবো, কোনো জেল হাজত নেবে আমাকে আটকে রাখবে। আমি আবার ফিরে আসবো, আর ফিরে এসে তোদের লাশের ওপর নাচবো রে।
তোদের নরকে না পাঠিয়ে আমার শান্তি নেই, শান্তি নেই বে। নিয়ে চলো। শালি দেখে নেবো, নিয়ে আসো। দেখে নেবো আমি শালি। পুতুল আমরা পেরেছি, আমরা পেরেছি পুতুল। ওই শয়তান মহিলাকে আইনের হাতে তুলে দিতে পেরেছি পুতুল, পেরেছি আমরা। সত্যি আজ তুমি অসম্ভবকে সম্ভব করেছো পুতুল। পুতুল, পুতুল তুমি ঠিক আছো তো? পুতুল, 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 পুতুল কি হয়েছে পুতুল? কি তোমার গুলির জায়গা থেকে আবার বিল্ডিং হচ্ছে পুতুল? পুতুল, তুমি কিন্তু খুব অন্যায় করেছো। তোমার এত বড় একটা অপারেশন হলো, এত ব্লাড লস হলো, আর তোমার জ্ঞান ফিরতে তুমি হসপিটাল থেকে বেরিয়ে গেলে। এত বড় রিস্ক নেওয়া কিন্তু তোমার মোটেই উচিত হয়নি। আমি জানি ডাক্তারবাবু, কিন্তু ঝুঁকি নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। ঝুঁকিটা না নিলে আমি মহিলাকে আজ ধরতেই পারতাম না। আপনি তো জানেন খুব ভালো করে, মহিলা আমার বাচ্চাটাকে চুরি করে নিয়ে চলে গেছিল। তারপর কত বছর ধরে আমার মেয়েটার উপর অত্যাচার করেছে। আরেকটু হলে আমার মেয়েটাকে পাচার করে দিচ্ছিল জানেন। ওকে যদি এখনো আমি পুলিশের হাতে না তুলে দিতাম তাহলে তাহলে এর থেকেও বড় বিপদ হয়ে যেত। আর আমার গায়ে লাগা গুলিটা তার সব থেকে বড় প্রমাণ। হ্যাঁ, তুমি মা হিসেবে যে কাজটা করেছো সেটা তুমি একদম ঠিক কাজ করেছো। এখনকার দিনে কজন মা আর এইভাবে রুখে দাঁড়াতে পারে বলো তো? কিন্তু আমি তোমার চিকিৎসক হিসাবে বলবো, তুমি কাজটা মোটেই উচিত কাজ করোনি। তোমাকে এবার খুব সাবধানে থাকতে হবে আর নিয়মিত ওষুধগুলো খেতে হবে। আর ময়ূক, আমি বলি কি, পুতুল আরো 2 দিন এখানে থাকুক। না না ডাক্তারবাবু, এরকম করবেন না। আমাকে এবার ছেড়ে দিন। মেয়েটাকে কতদিন আর বাড়ির লোকের দায়িত্বে ফেলে রাখবো বলুন তো? আমাকে যেতে হবে, তাছাড়া মেয়েটা কি খাচ্ছে কি করছে কিছুই তো জানি না। আমি আর এখানে থাকতে পারবো না ডাক্তারবাবু, আপনি প্লিজ আমায় ছেড়ে দিন। মেয়েটার জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। কিন্তু তুমি কেন জেদ করছো? মিষ্টিকে দেখার জন্য তো আমি আছি। আর ডাক্তারবাবু কি বললো শুনলে না? আর মাত্র 2 দিন ওয়েট করে যাও, সুস্থ হয়ে যাবে, তারপর বাড়ি ফিরে যাবে। না না, আমার মন মানছে না গো। আমি তো বললাম ডাক্তারবাবু যা বললেন আমি সব শুনবো। আমাকে বাড়ি যেতে দাও প্লিজ। আচ্ছা আচ্ছা, একটু শান্ত, এখন এত উত্তেজনা ভালো না, আবার ব্লিডিং শুরু হয়ে যেতে পারে। আচ্ছা, তুমি বাড়ি যেতে পারো, আমি রিলিজ লিখে দিচ্ছি। কিন্তু খুব সাবধানে থাকতে হবে আর নিয়মিত ড্রেসিংটা করবে। কমপ্লিট বেড রেস্ট, এটা মাথায় রাখবে। হ্যাঁ তাই হবে ডাক্তারবাবু। পুতুল, সেই তুমি জেদ করে পারমিশনটা নিয়েই ছাড়লে বলো? তোমাকে আর মেয়েকে চোখের সামনে দেখলে আমি এমনিই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। বলছি, আমার মিষ্টিটা ঠিক আছে তো? আমি তো মিষ্টিকে বরকার কাকিমণির সাথে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তারপর থেকে আর বাড়ি যায়নি। বাড়িতে আর কি হবে, নিশ্চয় ঠিকই আছে। ফাঁকি বাজবে, দেখতে পাস না? ওদিকটা মুছিস নি কেন? চামচ ফাঁকি দেওয়া স্বভাব হয়ে গেছে। মিতুল বলছি, আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ, কি বাবা, এই কিরে, এই দিকটা ঠিক করে মুছিস নি? আরে জুতো দাগ হয়ে গেল, কাদা কাদা হয়ে গেল তো। শোন বলছি, আমি যখন বেরোবো তারপরে ভালো করে মুছিস। হ্যাঁ, মুছো মুছো মুছো।
ছাড়ো না, কিছু পারে না, শুধু খেতে পারে। শোনো, তুমি অফিসে যাচ্ছ তো, তুমি বৃষ্টিকে একটু ড্রপ করে দিয়ে যাও না। হ্যাঁ, বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি আয়, তাড়াতাড়ি আয়। বাবা তো বেরোবে নাকি? মা, তুমি ওকে দিয়ে ঘর মোছাচ্ছ? ও স্কুলে যাবে না? না, যাবে না। তুমি স্কুলে যাবে, আর কে কি করছে না করছে তোমাকে দেখতে হবে না। যাও স্কুলে। না, আমি স্কুল যাব না। তুমি কেন মিষ্টিকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছ? কাল ওকে দিয়ে বাসন মাজালে আজ ঘর মোছাচ্ছ? কেন তুমি এই অন্যায়টা করছো মা? বৃষ্টি, এ কি মায়ের মুখে মুখে তুমি কথা বলছো? ও, বুঝতে পেরেছি, এই ভিখিরির বাচ্চার সাথে মিশে মিশে তোমার এরকম উন্নতি হয়েছে, বুঝতে পেরেছি। চলো স্কুলে যাবে, তার সাথে সাথে আলাদা করে আমি তোমার ক্লাস নেব। চল, চলো বলছি। যাব না, আমি যাব না। যাবো না, আমি যাব না, আমি মিষ্টিকে ছাড়া যাব না। আমি মিষ্টিকে ছাড়া যাব ভিখিরির না। বাচ্চার সাথে মিশে মিশে তোমার এই অবস্থা আছে। চল, যাবে না। চল। এই ছোট লোক মেয়েটার সঙ্গে মিশে মিশে আমার মেয়েটা পুরো। এই, কি দেখছিস? কি দেখছিস আমার মুখ? সারাদিন খালি একটা করেই বুঝবি? মোচ! মিতুল, তুমি কিন্তু অন্যায় করছো। আমি তোমাকে কি করবেন? কি করবেন আপনি? কি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন? সে ক্ষমতা আছে আপনার? উল্টে আমি ছোট মাঠানের সঙ্গে কথা বলে আপনাদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। শুনুন, এই মেয়েটাকে দিয়ে আমি ঘর তো মোছাবই, আর আমার যা যা করানোর ইচ্ছা আমি সব করব। মিষ্টি, দিদি, তুই মিষ্টিকে দিয়ে ঘর মোছাচ্ছিস? মিষ্টি ওঠ, মিষ্টি ওঠ। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে দিয়ে ঘর মোছাচ্ছিস? মিষ্টি ওঠ, ওঠ দেখি। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় সাহস আমার, আর বেশ করেছি। এই জানিস তো পুতুল, কালকে না আমি ওকে দিয়ে বাসনও মাজিয়েছিলাম। আরে তুই তো বাড়িতে ছিলিস না, না তোর কাজগুলো তো কাউকে তো করতে হবে। তুই ছিলিস না, তোর মেয়ে কাজগুলো করে দিয়েছে। তুই আমার মেয়েটাকে চাকর বানিয়েছিস। তোকে আমি এই, কি কি করবি তুই? মারবি? মার মার মার। বেশি পাকা তো তোর মেয়েকে আমি কি করব? বসে বসে খাওয়াবো? হ্যাঁ, এই শোন, হাড়ি না আলাদা হয়ে গেছে। আর তোর মেয়ে যদি উড়ে এসে আমার ঘাড়ে এসে পড়ে, আমার কি করার আছে? আমি বিনা পয়সা তো খাওয়াতে পারবো না বস। ছোট মাটন বলে দিয়েছেন কেউ যেন বিনা পয়সায় না খায়, তাই জন্য তোর মেয়েকে কাজ করে খেতে হয়েছে। শোন, যেমনি কাজ করেছি তেমনি এত এত কিলিয়েছি। এই যে শোনো, একদম মিথ্যা কথা বলবে না। তুমি ওকে কিচ্ছু খেতে দাওনি কালকে থেকে। মিতুল, তুমি কি মানুষ? আমি মিষ্টিকে হসপিটাল থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম যাতে ওর কোনো কষ্ট না হয়। এখন দেখছি আমার কাছে থাকলেই ভালো হতো। আমি তো ভুলেই গেছিলাম তোমার মতো একটা নীচ মানুষ এই বাড়িতে আছে। এই শাট আপ। ইউ শাট আপ। একদম আমার সামনে গলাবাজি করবে না। ও বাবা, 4 পয়সার মুরুদ নিয়ে তার গলার তেজ দেখেছো? ভিকিরি একটা লুজার। না পারে মেয়েকে একটা ভালো জামা কাপড় দিতে, না পারে ভালো খাবার খাওয়াতে, আবার তেজ দেখাচ্ছে। তেজ খালি আমাদের ওপরই। পুতুল, মরলিও না, না মানে সিরিয়াসলি গুলি লাগলো, এত কিছু হলো, জমে যাওয়ার উচিত। তুই এতটাই অসহ্য যে জমও তোকে বাড়ি পাঠিয়ে দিল। মরিস না পুতুল, তুই নয় রে, আমি জমে রয়েছি। বাড়িতে এত অন্যায় অবিচার হচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। আমার মরণ হয় না রে। ঠাম্মি, এসব কথা তুমি মুখে মেলো না প্লিজ, বলুন এসব কথা। তুমি চলো, আমি তোমাকে ঘরে ছেড়ে দিয়ে আসছি। এসো। মা, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? তোমার আর কষ্ট
আমার আর একদম কষ্ট হচ্ছে না। আমি ছিলাম না বলে দিদি তোর উপর এত অত্যাচার করেছে। আমার বুকটা ফেটে যাচ্ছে রে মা। না মা, আমি ঠিক আছি। আমার জন্য তুমি চিন্তা করো না গো মা। এসব কাজ তো আমি সব পারি মা। মাসিদের ওখানে তো করতাম, আমার কোনো কষ্ট হয়নি মা। তাও তুই আর কখনো এই কাজ করবি না। ঘরে চল, মিষ্টি এসো। পুতুল, এই দেখো কাকিমণি তোমার জন্য কি রান্না করে পাঠিয়েছে, দেখো এই দেখো। ওরে বাবা, ডাল, তরকারি, ভাজা, মাছ ভাজা। সত্যি আমার জন্য সবার কি ঝক্কি যাচ্ছে বলো তো। মা, তুমি এসব কি বলছো বলো তো? তুমি তো আমাদের জন্য কত কি করো। আমার যখন জ্বর হয়েছিল তুমি সারা রাত আমার পাশে বসেছিলে, আর আমরা তোমার জন্য এইটুকুনি করতে পারবো না? একদম ঠিক বলেছো। তাহলে তুমি এক কাজ করো, তোমার আজকে নিজের হাতে মেখে মাকে খাইয়ে দাও। এসো না, এখানে বসো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। মায়ের মমতায় বুকে জড়িয়ে রাখে, তাই নিজের ক্ষমতায় জিতে নেবে লড়াই। স্বপ্ন আশা তার খুবই সাধারণ, ভালোবাসা দিতে জানে শুধু মন, কিছুতে সে ভেঙে পড়ে না। এটার আর দরকার নেই। তুমি হয়তো এই হাতটা বেশি নাড়াতে পারবে না, তো একবার আস্তে করে ট্রাই করে দেখি। জানতাম জানতাম ব্যথা করছে তো। শোনো, এই হাত দিয়ে বেশি কাজ করতে পারবে না তুমি, অল্প অল্প কাজ করবে, ঠিক আছে? তোমরা সবাই আমার এত সেবা করলে, ওই জন্য আমি এত তাড়াতাড়ি সেরে উঠলাম। বিশেষ করে আমার মিষ্টি মা। তোমার মেয়ে একদম তোমার মতো হয়েছে, জানো তো। দেখি বইগুলো দেখাতো। দেখি বাংলা বইটা দেখা, কি কি ছড়া আছে দেখি। এই ছড়াটা আমি মুখস্থ করতে দিয়েছে। এটা ওমা, এই ছড়াটা তোদের রয়েছে? এই জানিস, এই ছড়াটা আমাদেরও ছিল সিলেবাসে। এক্ষুনি মুখস্থ করিয়ে দিচ্ছি, তারা। পুতুল, কি গো তুমি এখানে? তুই পড় তো, আমি আসছি। কি হলো গো? এই দেখো পুতুল, শিবানীর বিচারে রায় বেরিয়েছে। কাগজে কি লেখা আছে? শিবানীর 7 বছরের জেল হেফাজত হয়েছে। মাত্র 7 বছরের জেল হেফাজত? কি বলছো গো তুমি? ওর মতো একজন দাগি আসামি কত খুন করেছে, কত বাচ্চাকে পাচার করেছে, তাদেরকে কিডন্যাপ করেছে, ওর মতো একজন আসামির মাত্র 7 বছরের জেল? আমি তো ভেবেছিলাম ওর যাবজ্জীবন কারাদণ্ড হবে। আমিও তাই ভেবেছিলাম। আমার কি মনে হয় বলো তো,
শিবানীর বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তার সবকিছু প্রমাণ করা যায়নি এখনো। আর খুনের কেসটা তো সব পুরনো। এই বাচ্চা চুরি, পাচার বা তোমাকে খুনের চেষ্টা, তার ভিত্তিতে বিচারক রায় দিয়েছে। তো যাই হোক, জেল তো হলো, আর সবকিছু সম্ভব হচ্ছে তোমার জন্য। পুলিশ 7 বছরে যেটা পারেনি, তুমি সেটা একা করে দেখিয়েছো। আমি আবার ফিরে আসবো, কোনো জেল হাজত নেবে, আমাকে আটকে রাখবে, আমি আবার ফিরে আসবো। কি হলো পুতুল, তুমি চমকে উঠলে কেন? কি হলো মা? কি হয়েছে? শিবানীকে নিয়ে যাওয়ার সময়ও যে কথাগুলো বলছিল না, ওগুলো আমার কানে বাজছে, জানো তো। আমার খুব ভয় করছে। পুতুল, তুমি একদম চিন্তা করো না, জেলে থেকে শিবানী আমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু একদিন না একদিন তো জেল থেকে বেরোবে, তাই না? শিবানীর প্রকৃতির ওকে কোনো বিশ্বাস নেই। তো মানুষ না, তো পিশাচ। প্রতিহিংসা মেটাতে ও যা খুশি তাই করতে পারে। ও জেলে গেছে বলে আমি শান্তিতে থাকতে পারছি না গো, পারছি না। আমাদের একেবারে লে হয়ে গেছে। এই যে শিবানী 7 বছরের জন্য শ্বশুর বাড়ি মানে জেলে ঢুকে গেছে। এবার কি হবে আমাদের? কি হবে আমি জানি না গো, জানি না, কিচ্ছু মাথায় ঢুকছে না। শিবানীটা একটা উজবুক। ঝামেলা হয়ে গেল, বলছি ঝামেলা হয়ে গেল। শিবানী কি সুন্দর বাইরে থেকে একদম ছক করে দিত, আমি তুমি ছোট মাঠা ঘুটিগুলো সাজিয়ে দিতাম। এখন আমাদের মাস্টার মাইন্ডটা কে হবে? শিবানী তো জেলে ঢুকে গেছে। হ্যাঁ, কার বুদ্ধিতে আমরা এই বাড়ি গাড়ি সম্পত্তি হাতাবো? খেলার মাঝখানে মানে হাফ টাইমেই মনে হচ্ছে খেলাটা শেষ হয়ে গেছে। কি যে বলছো না, আমার সত্যি কি টেনশন হচ্ছে। সত্যি শিবানী কত হেল্প করতো আমাদেরকে, আমরা কি সুন্দর গুটিগুলো সাজাতাম। এবারে কি হবে? এবারে তো আমরা ব্যাস শেষ। এ তো নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ হয়ে গেল। এটাই তো হওয়া স্বাভাবিক দিদি। যে অপরাধী তার যে এরকমই পরিণতি হবে, এটাই কি স্বাভাবিক না? আর শিবানী শুধু আমার একার শত্রু নয়, শিবানী এই পরিবারেরও শত্রু। আর তাছাড়া আমার মেয়ে সর্বনাশ করতে যে সাপই ফলা তুল, তার বিস্তার তো আমি ভেঙে রেখে দেবই। কারণ আমার মেয়ে, আমার স্বামী, এই পরিবারটা, এটাই তো আমার পৃথিবী। আর যারা এই পরিবারের সুখ শান্তি বিঘ্নিত করবে, এই পরিবারের ক্ষতি করতে চাইবে, আমি কিন্তু তাদের প্রত্যেকের শেষ দেখে ছাড়বো বলে দিলাম।